হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল সাবজেক্ট অ্যান্ড টপিক ওয়াইজ জিকে এবং জেনারেল স্টাডিজ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা অলরেডি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেশ কয়েকটি ক্লাসেস নিয়েছি। আমরা প্রত্যেকটা টপিক ধরে একদম বেদিক পিরিয়ড থেকে শুরু করে ব্রিটিশ ইন্ডিয়ার পিরিয়ড সম্পূর্ণ কিন্তু করেছি সেই সমস্ত টপিকগুলোতে, অর্থাৎ একটি আলাদা প্লেলিস্ট কিন্তু রেডি করা হয়েছে সেই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে। সেটার লিঙ্ক এবং ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, অথবা তোমার চ্যানেল আইকনে ক্লিক করলে তোমরা প্লেলিস্ট সেকশনে সেটা পেয়ে যাবে। আমরা আজকের থেকে সেকেন্ড টপিক, আমাদের জিকে এবং জেনারেল স্টাডিজের সেকেন্ড টপিক স্টার্ট করছি, যার নাম হলো এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যা যেটাকে বলা হয়। পরিবেশবিদ্যার একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র থেকে আজকে আমরা বাছাই করা কিছু প্রশ্ন নিয়েছি, যেই প্রশ্নগুলো বিগত বিভিন্ন টেট এবং টেটের পাশাপাশি অন্যান্য বিভিন্ন রকমের চাকরি পরীক্ষা যেখানে জিকে এবং অথবা জিএস রয়েছে, সেই পার্ট থেকে যে যে প্রশ্নগুলো এসেছে পরিবেশের যে অংশগুলো থেকে, সেই অংশগুলো কিন্তু আমরা এই ভিডিও সিরিজে আলোচনা করব। তো আর দেরি না করে শুরু করছি আজকে ক্লাস এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস নাম্বার 1। আজকের টপিক ইকোসিস্টেম। তো চলো সবার প্রথমে প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের সাথে তোমরা 4টা করে অপশন পাবে, এবং প্রশ্ন পড়ার সাথে সাথে তোমরা চেষ্টা করো নিচে কমেন্টে অ্যান্সারগুলো করার, এবং তারপর আমি তোমাদেরকে সেই সঠিক উত্তরটা দিয়ে সেগুলো একটু তোমরা চেক করে নেবে। তো বলা হয়েছে কোনো বস্তুর বা কোনো স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থানকে কি বলা হয়? কোনো স্থানের জীবগোষ্ঠী এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ একদম সরাসরি পরিবেশের সঙ্গে অন্যান্য প্রাণীদের যে একটা মিথস্ক্রিয়া থাকে সেটাকে কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র বা ইকোলজি এই কথাটি প্রথম ব্যবহার করেছেন আর্নেস্ট হেকেল। কবে করেছেন সেটা? 1896 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং তারপর থেকে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে এই বাস্তুতন্ত্র এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রকমের পর্যালোচনা এবং গবেষণা কিন্তু হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে রয়েছে পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো এখানে 4টা অপশন রয়েছে। উৎপাদক, উৎপাদক মানে কি? উৎপাদক মানে হচ্ছে যে খাদ্য তৈরি করে, তাই তো, যে তৈরি করবে। আচ্ছা, নেক্সট রয়েছে শাকাশী বা শাকাহারী, অর্থাৎ যে তৃণভোজী আমরা বলতে পারি, বা যে নিরামিষাশী। মাংসাশী মানে যে মাংস খায়, অর্থাৎ যে মাংস খেয়ে বা মাংস ভক্ষণ করে যে বেঁচে থাকে। আর সর্বভোগ মানে যে তৃণভোজীও হবে আবার মাংসাশীও হবে, অর্থাৎ সে সবই খাবে। তাহলে মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সর্বভোগ। আমরা সহজ থেকে জটিল, জটিল থেকে জটিলতর প্রশ্ন কিন্তু আজকে এখানে আলোচনা করব বাস্তুতন্ত্র চ্যাপ্টার থেকে। নেক্সট প্রশ্নে আসবো। আচ্ছা, তার আগে বলে নেই যে মানুষ ছাড়া আর কোন কোন সর্বভোগ প্রাণীর উল্লেখ তোমরা পাবে। শিম্পাঞ্জি, শূকর, ভালুক, পাতিকাক, ধাড়ি ইঁদুর, শালিক ইত্যাদি এরা কিন্তু সর্বভোগ শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট আসবো স্বাভাবিক বিয়োজক। এটা বিয়োজক হবে, হ্যাঁ, মানে যে বিয়োজন করে। বিয়োজক মানে কি? যে বিয়োজন করে। এর উদাহরণ দিতে বলেছে। কি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ব্যাকটেরিয়া ও ছত্রাক, ঠিক আছে, ব্যাকটেরিয়া ও ছত্রাক। তো বিয়োজক কারা? বিয়োজক মনে রাখবে, মনে করো কোনো একটা যদি খাদ্য শৃঙ্খলা আমরা দেখি, সবার প্রথমে থাকবে উৎপাদক, যে খাদ্য উৎপাদন করছে। তারপরে থাকবে কিছু খাদক, প্রথম শ্রেণীর, গৌণ শ্রেণীর, প্রগৌণ শ্রেণীর। তারপরে থাকবে বিয়োজক। অর্থাৎ মনে করো যে উৎপাদন করলো একজন, অর্থাৎ সবুজ উদ্ভিদ উৎপাদন করলো, তারপর সেটাকে কেউ খেয়ে নিল। এবার মনে করো একটা বাঘ, একটা হরিণ মারা গেছে, মারা গিয়ে সে জঙ্গলে পড়ে রয়েছে, সেটাকে কেউ দেখেনি। তাহলে তার যে শরীরটা ধীরে ধীরে পচবে, পচে গিয়ে সেটা যে ধীরে 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 মাটিতে মিশে যাবে, এই পচনের কাজটা কে করবে? বিয়োজনের কাজটা করবে হচ্ছে বিয়োজক, এবং সেটার কাজ করেছে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক। নেক্সট আসলে প্রশ্ন নাম্বার 4-এ বলা হয়েছে পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কি বলা হয়? জীবের বাসযোগ্য অঞ্চল। তো সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জীবের বাসযোগ্য অঞ্চলগুলোকে বলা হবে হচ্ছে অপশন নাম্বার বি, জীবমণ্ডল, ঠিক আছে। নেক্সট নাম্বার 5 বলা হয়েছে একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান। খুব মনোযোগ দিয়ে দেখবে, এখানে কয়েকটা টার্ম রয়েছে, এই টার্মগুলো প্রত্যেকটা আমরা জানবো। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? নির্দিষ্ট প্রজাতির, ঠিক আছে। বলা হয়েছে অটো ইকোলজি, সিনিওকোলজি, বায়োস্ফিয়ার নাকি বায়োম। দেখো এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে যদি জানি, নিচ থেকে আমরা ধরছি ধরো বায়োম। বায়োম কথার অর্থ হচ্ছে একই
প্রকৃতির জলবায়ু সম্পন্ন বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ এটা একটা অঞ্চলকে বোঝাবে। অর্থাৎ মনে করো যে জলবায়ু অঞ্চল রয়েছে, যেরকম মনে করো তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ঠিক আছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে আমরা বলতে পারি একটা বায়োমের উদাহরণ, বা তৈগা বায়োম রয়েছে যেখানে তৃণভূমি রয়েছে, টোটালটা একই রকমের একটা জলবায়ু সেখানে বিরাজ করে। অর্থাৎ বায়োমটা সবসময় একটা অঞ্চল যেখানে সমান পরিমাণে জলবায়ু থাকবে। তারপরে রয়েছে কি বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডল সম্পর্কে আমরা আগেই জানলাম। অর্থাৎ যেখানে কি যেখানে হচ্ছে পৃথিবীর সমস্ত ইকোসিস্টেমে যেটা যোগফল আর কি, সমস্ত যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা সমস্তটাকে একসাথে আমি বায়োস্ফিয়ার বলবো। যেমন একসাথে জলটাকে বলা হয় হাইড্রোস্ফিয়ার, একসাথে সমস্ত ভূমিভাগকে বলা হয় লিথোস্ফিয়ার, ঠিক সেরকম। তারপর বলা হচ্ছে সিনিকোলজি। সিনিকোলজিটা হচ্ছে বাস্তুবিদ্যার যে শাখায় একাধিক প্রজাতির সাথে পরিবেশের সম্পর্ক বোঝাবে। আর অটোইকোলজি, ঠিক আছে, এটা হচ্ছে একটি মাত্র নির্দিষ্ট প্রজাতি। তার মানে অটোইকোলজি সিনিকোলজি দুটার মধ্যে একটাই সামান্য কনসেপ্টের পার্থক্য, সেটা হচ্ছে এখানে কি করবে একাধিক বা বিভিন্ন, এখানে একাধিক লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে, আর এখানে থাকবে হচ্ছে একটি প্রজাতি, এখানে একাধিক প্রজাতি সম্পর্কে আলোচনা থাকবে। বোঝা গেছে? তাহলে অটোইকোলজি, সিনিকোলজি, বায়োস্ফিয়ার এবং বায়োমটা আমাদের ক্লিয়ার হলো। এবার নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 6। একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলা হবে? একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান, দেখো অঞ্চল সেম, ঠিক আছে, একটা সেম অঞ্চল, কিন্তু জীব সম্প্রদায় মানে একাধিক জীব সম্পর্কে তো আমরা এখনই জানলাম। তাহলে সেটা উত্তর কী হবে সেটা তোমরা নিচে জানাবে কমেন্টে, ঠিক আছে, ভিডিওর কমেন্টে জানাবে, লাইভ চ্যাটে নয়। সেটা সঠিক উত্তর কী হবে তোমরা জানাবে। এটা কিন্তু এক্ষুনি আলোচনা হলো। নেক্সট আসবে নাম্বার 7-এ, বলেছে যে পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতির প্রকৃতির রাসায়নিক ও আপেক্ষিক অবস্থানের মধ্যে সুস্থভাবে পারস্পরিক দেয়া নেয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে প্রাকৃতিক বাসভূমি, বা যেটাকে বলা হয় হ্যাবিট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিন্তু বায়োম এবং বায়োস্ফিয়ার সম্পর্কে আগেরটাতে জেনে নিয়েছি। বায়োমাসটাকে সেটা আমরা একটু জেনে নিই। বায়োমাস হচ্ছে বিভিন্ন রকমের উদ্ভিদ বা প্রাণী উপাদান যেগুলো শক্তি উৎপাদনে কাজে দেয়, ঠিক আছে। শক্তি উৎপাদন, এনার্জি উৎপাদনে যেটা ব্যবহৃত হয় বা কাজে দেয় সেটাকে বলা হচ্ছে বায়োমাস, ঠিক আছে। যেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, যে কিছুই হতে পারে। নেক্সট আসবো নাম্বার 8। বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তি প্রবাহকে বলা হয় কি? শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রের বিভিন্ন যে স্তরে সেখানে শক্তি প্রবাহ। দেখো অ্যান্সারে যাওয়ার আগে শক্তি প্রবাহ সম্পর্কে দুটো কথা না বললেই নয়। রেমন্ড লিন্ডেম্যান বা বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে, নামটা আমি লিখে দিচ্ছি, লিন্ডেম্যান 1942 সালে একটি সূত্র আবিষ্কার করেন যাকে বলা হচ্ছে 10% ল। কি সেটা 10% ল? অর্থাৎ 10% সূত্র। ধরে নাও, আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরে নাও একজন হরিণ বা একটি হরিণ, একজন তো না, একটি হরিণ 100 কেজি পরিমাণ ঘাস খেলো। তাহলে এই 10% ল অনুযায়ী তার শরীরে 10 কেজি ঘাস বা 10 কেজি ঘাস থেকে পুষ্টি পদার্থ তার শরীর গঠনে কাজে দেবে। এবার মনে করো সেই হরিণটাকে একটা বাঘ খেয়েছে, তাহলে সেই বাঘটার মধ্যে সেই 10 কেজি থেকে, হরিণের সেই 10 কেজি থেকে 1 কেজি পরিমাণ পুষ্টি পদার্থ তার দেহ গঠনে কাজে দেবে। অর্থাৎ উৎপাদকের থেকে হরিণ যখন 100 কেজি পরিমাণ ঘাস খাচ্ছে, তখন সেই 100 কেজি পরিমাণ থেকে 10% অর্থাৎ 10 কেজি তার দেহ গঠন করছে, এবং তারপর সেই হরিণটাকে যখন বাঘ ভক্ষণ করছে, তখন সেই হরিণের শরীরে যে 10 কেজি পরিমাণ দেহ গঠনে কাজে দিয়েছিল, সেখান থেকে বাঘের শরীরে মাত্র 1 কেজি পরিমাণ খাদ্যবস্তু বা 1 কেজি পরিমাণ পুষ্টিপদার্থ তার দেহ গঠনে কাজে দেবে। একে বলা হয়েছে 10% ল। এটা আবিষ্কার করেছেন রেমন্ড লিন্ডেম্যান 1942 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার প্রশ্নের উত্তরে আসি। প্রশ্ন বলা হচ্ছে বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে শক্তি প্রবাহকে কি বলা হয়? সঠিক উত্তর হবে এনার্জি বায়োটিক্স। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আসবো নেক্সট কোশ্চেনে। নাম্বার 9 বলা হচ্ছে বাস্তুতন্ত্রের উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? উদ্ভিদ গোষ্ঠী, যেখানে শুধুমাত্র উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটাকে আলোচনা করব। ফিনোলজি কথার অর্থ হচ্ছে বিভিন্ন রকমের জীবনচক্রের যে পর্যায়গুলো থাকে, ঠিক আছে, পিরিয়ডসগুলো থাকে, এখানে পর্যায় লিখে রাখছি আমি, সেটা নিয়ে আলোচনা করবে। ইকোবায়োলজিটা কি? ইকোবায়োলজি হচ্ছে বিভিন্ন রকমের যে ইকোসিস্টেম রয়েছে, ইকোসিস্টেমের মধ্যে যে বায়োলজি অর্থাৎ যে জীববিদ্যা সংক্রান্ত তথ্য বা ব্যাপার রয়েছে সেটা নিয়ে আলোচনা করবে। তারপরে কী রয়েছে ফোনেটিকটা কি? ফোনেটিকটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ যেটা শব্দ শোনা
ঠিক আছে, সেটার কথা বলছে। ধ্বনি লিখে রাখলাম ধ্বনি বিজ্ঞান। আর বোটানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তোমাদের যাদের গ্র্যাজুয়েশনে যারা তোমরা সায়েন্স নিয়ে পড়েছো বা গ্র্যাজুয়েশনে যারা তোমরা অনেকেই কিন্তু জীবন বিজ্ঞানের যে ভাগগুলো থেকে মাইক্রোবায়োলজি, ঠিক আছে, অর্থাৎ অণুজীববিদ্যা, বোটানিক্যাল সায়েন্স যেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, ঠিক আছে, তো সেই সমস্ত পার্ট কিন্তু এই বোটানিতে উদ্ভিদ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন রকমের গবেষণা আলোচনা করা হয়। তো আমার সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, বোটানি। নেক্সট আসবে নাম্বার 10, বলেছে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিডটাকে সেটা আগে জেনে নেবো, তারপরে জানবো কে আবিষ্কার করেছেন। ধরো পিরামিড দেখতে কেমন হয়? পিরামিড দেখতে হয় শঙ্কু আকৃতির, এরকম, তাই তো, ত্রিভুজাকৃতির। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি, দেখো এখান থেকে এটাকে যদি আমরা কয়েকটা রুমে বিভক্ত করি, তাহলে আমরা যত উপর দিকে যাব তত আয়তনটা কমে যাচ্ছে। তাহলে এই জায়গাতে থাকছে হচ্ছে উৎপাদক, এই জায়গাতে থাকছে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, আমি প্রখা লিখলাম। এখানে থাকছে গৌণ খাদক, এখানে থাকছে হচ্ছে প্রগৌণ খাদক, ঠিক আছে, আর এখানে সবার উপরে থাকছে হচ্ছে সর্বভুক। এইটাকে বলা হয় হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। অর্থাৎ যেখানে একটা বাস্তুতন্ত্র সুষ্ঠুভাবে চলবে, যেখানে বাস্তুতন্ত্র সুষ্ঠুভাবে চলবে। মনে করো তোমাকে যদি একটা জঙ্গলের একটা যদি বনাঞ্চল বা একটা যদি রিজার্ভ ফরেস্টে তোমাকে হিসাব দেওয়া হয় যে তুমি এখানে একটা পিরামিড বানাবে, তাহলে সেখানে কিন্তু সব কিছু একটা হিসাব থাকবে। অর্থাৎ সেখানে যদি আমি বাঘ রাখি, আমি যদি 10টা বাঘ রাখি, তাহলে তার জন্য কিন্তু আমাকে কমপক্ষে 500 থেকেও 600 আমাকে হরিণ বা অন্যান্য সেরকম প্রাণী রাখতে হবে। এবার 500-600 যদি আমার হরিণ থাকে সেখানে, তাহলে আমাকে সেখানে একটা কিন্তু বিরাট স্তর জুড়ে একটা কিন্তু তৃণভূমি রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকের খাবারের যেন যোগানের অভাব না ঘটে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু একটা ইকোলজি তৈরি হয়, একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। তো ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এলটন। এলটন করেছিলেন, বা এলটনিক পিরামিড বলা হয়, এলটনের পিরামিড বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রয়েছে। সময়কালটা ছিল 1939, 1939 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পিরামিড 3 রকমের হয়, তো তোমরা সেটা লিখে রাখতে পারো। একটা হচ্ছে সংখ্যার পিরামিড, যেখানে সংখ্যা হিসাব করা হবে। একটা শক্তির পিরামিড, যেখানে এনার্জি যে ট্রান্সফার হচ্ছে, এনার্জি যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছে সেটা। আরেকটা হচ্ছে জীবভরের পিরামিড, ঠিক আছে। জীবভরটাকে, জীবভর হচ্ছে বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট স্থানে যদি বসবাসকারী জীবিত প্রাণীদের মধ্যে যতটা জৈব বস্তু থাকে তাকেই বলা হয় জীবভর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এলটন। নেক্সট আসবে নাম্বার 11, বলছে জীবভরের একক কি, বা জীবভরের একক কাকে বলে? দেখো, জীবভর কাকে বলে আমরা এখনই জানলাম। জীবভর হচ্ছে বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবিত প্রাণীদের মধ্যে যতটুকু জৈব বস্তু থাকে, ঠিক আছে, জৈব বস্তু যতটা থাকে সে তার পরিমাণটাকে জীবভর বলা হয়, বা তাদের ভরকে জীবভর বলা হয়। আর জীবভরের একক হচ্ছে, জীবভর কিসে পরিমাপ করা হয়? ক্যালোরিতে। নেক্সট, নাম্বার 12, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একক কি? অর্থাৎ এই যে মনে করো শক্তি যাচ্ছে, একটা হরিণটা খেলো, হরিণের পর তারপরে বাঘ খেলো, তারপরে মনে করো যে বাঘ মরে যাওয়ার পর সেটাকে বিয়োজক। তো এই যে শক্তি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সবুজ উদ্ভিদ থেকে হরিণ, হরিণ থেকে বাঘ, বাঘ থেকে অন্য প্রাণী, তো এই শক্তি প্রবাহের এককে কিসে পরিমাপ করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিলো ক্যালোরি, ঠিক আছে। নেক্সট, নাম্বার 13, এলটন পিরামিড বা এলটনিক পিরামিড হলো কিসের পিরামিড? তিনটা পিরামিডের কথা বললাম। শক্তির পিরামিড, তারপর বললাম সংখ্যার পিরামিড, তারপর বললাম জীবভরের পিরামিড। তাহলে এলটনের পিরামিডটা হচ্ছে একটি শক্তির পিরামিড। অপশন নাম্বার এ হবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট, নাম্বার 14, স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝায়? স্ট্যান্ডিং ক্রপ বলতে যেটা বোঝায় সেটা হলো অপশন নাম্বার ডি, বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব। বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব বাস্তুতন্ত্রে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে উপস্থিত সজীব পদার্থ বলা যেতে পারে। সমস্ত জীব অর্থাৎ বিভিন্ন যে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে একটা বাস্তুতন্ত্রে, তাদের মধ্যেকার সজীব পদার্থ, ঠিক আছে। নেক্সট হবে নাম্বার 15, বলছে সুন্দরবনের বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী কি? বাদাবন কি সেটা আগে আমাকে জানতে হবে। বাদা কথার অর্থ কি সেটা আমাকে আগে জানতে হবে, ঠিক আছে। বাদা কথার অর্থ হচ্ছে জোয়ার ভাটা বয়ে আনে যে বনে, বা বাদাবন মানে হচ্ছে যে বনে জোয়ার ভাটা আসে, ঠিক আছে। অর্থাৎ সুন্দরবন এলাকা কোথায়? সুন্দরবন এলাকা হচ্ছে একদম মোহনা এলাকাতে, তো সেখানে প্রায়ই জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। তো এই যে জোয়ার ভাটা যেহেতু বয়ে আনছে, তাই একে বলা হচ্ছে বাদাবন, এবং এই বাদাবনের একটি প্রাণী হলো বাঘ। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নাম্বার 16তে রয়েছে স্বর্ণলতা এবং উকুন। স্বর্ণলতা এবং উকুন এরা কি ধরনের প্রাণী, বা এরা কি ধরনের জীব? সঠিক উত্তর হবে
অপশন নাম্বার সি পরজীবী, অর্থাৎ স্বর্ণলতা একটা উদ্ভিদ হলেও সে কিন্তু নিজেদের পুষ্টি মেটানোর জন্যে অন্য প্রাণী শিকার করে, বিভিন্ন পতঙ্গকে শিকার করে। আর উকুন হচ্ছে মানুষের মাথায় থাকে, মানুষের মাথায় থেকে তার মধ্যে থেকে, অর্থাৎ চুলের গোড়া থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এবং নিজে তারপরে বেঁচে থাকে, ঠিক আছে। তো এরা দুটো হচ্ছে পরজীবী, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হয়ে এরা জীবনযাপন করে। এছাড়া আরও পরজীবী রয়েছে, যেরকম কৃমি রয়েছে পরজীবী, ঠিক আছে। নেক্সট নাম্বার 17 বলছে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সমুদ্রের বাস্তুতন্ত্র হচ্ছে সবথেকে বৃহত্তম বাস্তুতন্ত্র, ঠিক আছে। নেক্সট নাম্বার 18 বলছে যে বাস্তুতন্ত্রের জীবভর বেশি হয়। জীবভর সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে কোনো একটা বাস্তুতন্ত্রে উপস্থিত উদ্ভিদ এবং প্রাণীর মধ্যেকার জৈব পদার্থের ভরকে বলা হচ্ছে জীবভর। তো যে বাস্তুতন্ত্রের জীবভর বেশি হয় সেটাকে কি বলা হয়, বা যে বাস্তুতন্ত্রের জীবভর সব থেকে বেশি সেটা হচ্ছে জঙ্গল, ঠিক আছে। অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট নাম্বার 19 বলছে আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরের হারকে কি বলা হয়? আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরের একটি সবথেকে ভালো উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ, তাই না? সালোক সংশ্লেষ, তো সালোক সংশ্লেষে কি হচ্ছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তারপর কি হচ্ছে 12 অণু জল H2O, এখানে সূর্যের আলো পড়ছে, তাই না? সূর্যের আলো পড়ছে, এখানে সূর্যের আলো পড়ার পরে কী তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে C6H12O6, তাই না? তারপরে কি করছে 6 অণু জল তৈরি করছে, তারপরে কি করছে 6 অণু অক্সিজেন তৈরি করছে। তো এইভাবেই কিন্তু উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন তৈরি করছে। এবং এই যে আলোক শক্তি কোথায় পড়ছে, ক্লোরোফিলে, অর্থাৎ উদ্ভিদের পাতার মধ্যে অবস্থিত ক্লোরোফিলে আলোক শক্তির পড়ে গিয়ে সেখান থেকে খাদ্য উৎপাদন করছে গ্লুকোজ, জল এবং অক্সিজেন। তো এই ঘটনাটাকে কি বলে, এই যে উৎপাদন করছে, এই যে গ্লুকোজ উৎপাদিত হচ্ছে, এই উৎপাদনটাকে কি বলা হয়? এই উৎপাদনটাকে বলা হয় মোট প্রাথমিক উপাদান, ঠিক আছে। মোট প্রাথমিক উপাদান, অর্থাৎ আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরের হারকে বলা হয় মোট প্রাথমিক উপাদান, বা যেটাকে বলা হয় জিপিপি, ঠিক আছে। নেক্সট জিপিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। বলছে সূর্য থেকে আসা এক একক শক্তির যতটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদনে স্টোরে আবদ্ধ থাকে, উৎপাদক স্টোরে বলতে যেখানে উৎপাদিত হয় মেসোফিল কলা, ঠিক আছে, ক্লোরোফিলের অন্তর্গত মেসোফিল কলায় যে আবদ্ধ হয়, কত পার্সেন্ট? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে 0.01%। নেক্সট নাম্বার 21 বলছে ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষকের উদাহরণ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নিমাটোড। এটা হচ্ছে নিমাটোডা পর্বের কৃমি, নিমাটোডা পর্বের এটি একটি কৃমি, ঠিক আছে। নেক্সট আসবো নাম্বার 22, খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সব থেকে বেশি থাকে। খাদ্য শৃঙ্খলের যে স্তরে, মনে করো জীবের সংখ্যা বেশি মানে কি, অর্থাৎ যেখানে সব থেকে বেশি পরিমাণে জীব থাকে। এবার উদ্ভিদও একটা জীব হয়, তারপর প্রাণীরাও তো জীব হয়, অর্থাৎ উৎপাদক সবসময় বেশি থাকবে। উৎপাদকরা উৎপাদন করে দেখে খাদকরা কিন্তু বেঁচে থাকে। তাই উৎপাদকের সংখ্যা সব থেকে বেশি থাকবে এবং পিরামিডে যত উপর দিকে যাওয়া যাবে তত সংখ্যা কিন্তু কমবে, ঠিক আছে, ক্রমান্বয়ে কমতে থাকবে। সেখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নাম্বার 23 হচ্ছে খাদ্য শৃঙ্খলের সূচনা হয় কোথা থেকে? অর্থাৎ খাদ্য শৃঙ্খল মানে কি, উৎপাদক যখন উৎপাদন করবে সেখান থেকে খাদ্য শৃঙ্খল শুরু হবে, অর্থাৎ সালোক সংশ্লেষ, অর্থাৎ উদ্ভিদের রান্না করার যে প্রসেস বা উদ্ভিদের খাদ্য উৎপাদনের প্রসেস, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। তার সালোক সংশ্লেষের মাধ্যমে। নেক্সট আসবে নাম্বার 24, বলছে ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটা কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে ওডাম, ঠিক আছে। ওডাম লিখেছেন ফান্ডামেন্টাল অফ ইকোলজি। এটা প্রকাশিত হয়েছিল প্রথম 1953-তে। নেক্সট আসবো আজকে সেটার শেষ প্রশ্ন, 25টা প্রশ্ন নিয়ে করছি আমরা এটা। তো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ওই যে প্রশ্নটা একটা দিয়েছিলাম সেটা, এবং ক্লাসেসগুলো কেমন লাগছে এবং এইভাবে কন্টিনিউ করলে তোমাদের সুবিধা হয় কিনা সেটাও তোমরা জানিও। ব্যাকটেরিয়া হলো কি? ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের মৃতজীবী জীব, বা মৃতজীবী এক ধরনের জীব। এটা হচ্ছে মৃত বস্তুর উপরে যারা নির্ভর করে নিজেদের পুষ্টি চাহিদা মেটায়, তাদেরকে বলা হচ্ছে মৃতজীবী। তো তোমাদের 25-এ স্কোর কত হলো সেটাও তোমরা জানিও, এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল।
থ্যাংক ইউ ভেরি মাচ।